এখন তোমাদেরকে আমরা যে টপিকটা ডিসকাশন করব, যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে, এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেটার নাম হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি। তার মানে হচ্ছে ভারতের যে ইন্ডিয়ান ইকোনমি, ভারতের যে অর্থনীতি, তার বৈশিষ্ট্য। তো তোমাদের ম্যাটেরিয়াল দিয়েছি, ম্যাটেরিয়াল ছাড়াও আমি ইন ডিটেলস আর কিছু ইনফরমেশান তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। তো যে ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে সেটা দেখো। এক নম্বর পয়েন্ট দেওয়া আছে মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে কি? মিশ্র অর্থনীতি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেনে আসে মিশ্র অর্থনীতি কেন বলছে ভারতকে। এখানে কোলাবোরেশন অফ পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর, সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র সহাবস্থান একসঙ্গে কাজ করে। দেখো না, ইন্ডিয়া ইজ এ মিক্সড ইকোনমি। ইন মিক্সড ইকোনমি পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট ওন যেটা বলে বিজনেস এন্টারপ্রাইজ এক্সিস্ট অ্যালংসাইড দ্য প্রাইভেট সেক্টর টু অ্যাচিভ এ ওয়েলফেয়ার স্টেট উইথ স্পেশালাইজ প্যাটার্ন অফ সোসাইটি। ঠিক আছে, যে করলে রাষ্ট্রের বা দেশের কল্যাণ হবে সেই চিন্তাভাবনাতে তোমার পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর, মানে তোমার সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্রে একসাথে কাজ করে দেশের উন্নতিকরণে। নেক্সট যে পয়েন্টটা আছে জিস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা। 2 নম্বর দেখো, লো পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় কম। ঠিক আছে, এই মাথাপিছু যে আয় সেটা আমরা কী করে বার করি না, সেটা বার করি আমরা এভাবে যে তোমার ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ডিভাইডেড বাই পপুলেশন। আমাদের এক দেশের যে জাতীয় আয়, তাকে যদি আমি জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেই দেশের কি পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়টা বার করতে পারি। সেটা ভারতের কি খুব কম। দেখো, বর্তমানে ভারত পৃথিবীর ইকোনমি বা অর্থনৈতিক দিক থেকে 6 নম্বরে আছে, বা 6th লার্জেস্ট কান্ট্রি ইন ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। বাট যদি জিডিপিতে তোমার পার ক্যাপিটাল দিক থেকে দেখো, তাহলে দেখো +140 র্যাঙ্কে আছে, 140-এর উপরে আছে। ইকোনমির দিক থেকে টোটাল যে ইকোনমি, সেই ইকোনমির যা মাত্রা, সেদিক থেকে 6 নম্বর, কিন্তু আবার পার ক্যাপিটা ইনকামে, যেটার উপর ডেভেলপমেন্ট মোটামুটি দাঁড়িয়ে থাকে, সেই দিক থেকে প্রায় 140-এর উপরে। তো 3 নম্বর যে পয়েন্টটা আছে, খুব ভাইটাল পয়েন্ট দেখো, সেটা হচ্ছে ডমিনেন্স অফ এগ্রিকালচার অ্যান্ড হ্যাভি পপুলেশন প্রেসার অন এগ্রিকালচার। ঠিক আছে, যেহেতু ভারত কৃষি প্রধান দেশ, আমাদের যে একটু পরে আমি সেক্টরে আসছি, একটু পরে দেখো আমাদের যে সেক্টরে আছে সেটা মূলত 3টে অ্যাক্টিভিটির উপর যেটা রয়েছে। একটা হচ্ছে তোমার প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, তো যে দেশের জিডিপি পুরোপুরি ডিপেন্ড করা হয় সেই দেশের প্রাইমারি সেক্টরের উপরে। আমাদের দেশের প্রাইমারি সেক্টর কি? এগ্রিকালচার। তো এগ্রিকালচারের উপর আমাদের জিডিপি পুরোপুরি ডিপেন্ডেন্ট করে আছে। ঠিক আছে, কিন্তু এই যে এগ্রিকালচারের যে উপর আমাদের যে পপুলেশনের প্রেসার, সেটা খুব আসে। এই জন্যেই এগ্রিকালচারের উপর ইকোনমি যতটা ফ্লারিশ করা দরকার ছিল, সেটা করতে পারছে না। ওটাই বলেছে যে ডমিনেন্স অফ এগ্রিকালচার না হ্যাভি পপুলেশন প্রেসার অন এগ্রিকালচার। 4 নম্বর ওভার পপুলেশন, অত্যাধিক জনসংখ্যা। জনবিস্ফোরণ হচ্ছে বর্তমানে ভারতে। এখন বর্তমানে প্রায় 130 কোটি ছাড়িয়ে গিয়েছে। তো এই ওভার পপুলেশনের জন্যে আমাদের কী হচ্ছে না, বিভিন্ন ইকোনমিক যে বিভিন্ন আমাদের সরকারি যে প্রজেক্ট, বিভিন্ন সাবসিডি, বিভিন্ন যে আমাদের চাহিদা, তার উপর ডিপেন্ড করে পরে আমাদের ইকোনমি একটা গ্রোথ করতে পারছেন। তার একটা বড় কারণ ওভার পপুলেশন বা জনবিস্ফোরণ যেটাকে বলছে। নেক্সট যেটা আছে আনব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট। দেখো, আনব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট কী বলছে? ইন্ডিয়া হ্যাজ নট অ্যাচিভ দ্য গোল অফ ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইকোনমির মধ্যে কোনো ব্যালেন্স নেই। যেমন আমাদের দেখো, ভারতে আমাদের যারা বিলিয়নার আছে, অনেক বিলিয়নার যারা ভারতবর্ষের খুব বড় বড় শিল্পপতি যারা ভারতবর্ষে আছে, আবার ভারতের মতন এত বড় বড় ঝুপড়ি বা গরিব লোক এত কোনো মানে মোটামুটি যেগুলো ডেভেলপিং বা ডেভেলপড কান্ট্রি, সেগুলো তো নেই। তাহলে কীরকম একটা ডিসব্যালেন্স আছে ইকোনমির মধ্যে। খুব বড় বড় লোকরাও ভারতে আছে, খুব গরিব লোকরাও ভারতে আছে, তাহলে একটা ব্যালেন্স নেই দুটোর মধ্যে একটা। এটাই বলিস আনব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট। নেক্সট লো রেট অফ ক্যাপিটাল ফর্মেশন। তারপরে যে পয়েন্টটা আসে, ক্যাপিটাল ফর্মেশন মানে হচ্ছে তোমার যে আমাদের তোমার মূলধনের যে চাহিদা, কোনো একটা বিজনেস করতে গেলে যে টাকা পয়সা ইনভেস্ট করার দরকার, সেটাতে তার যে রেট সেটা খুব লো। অনেক শিল্পপতি আমাদের কি এইখানে এসে পড়ে আমাদের মূলধন বিনিয়োগ করতে চায় না। দেন ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি বা ডেভেলপমেন্ট, পরিকাঠামোর খুব অভাব আছে। কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে, কোনো একটা প্ল্যান্ট তৈরি করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারাল পরিকাঠামোগত সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলো আমাদের বর্তমানে খুব ম্যাক্সিমাম জায়গাতেই নেই। পোর ইকোনমিক অর্গানাইজেশন। ঠিক আছে, এখানে বলেছি দেখো, অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ পোর ইকোনমিক অর্গানাইজেশন। কী বলেছে না, সার্টেন ইনস্টিটিউশন নেসেসারি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট আর নট অ্যাডিকুয়েটলি ডেভেলপড। ফর ইনস্ট্যান্স মোবাইল
mobilize saving or more especially the saving of the rural sector, the creation and development of financial institution is essential. ঠিক আছে, তাহলে পোর ইকোনমিক অর্গানাইজেশন, আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো ইকোনমি বা অর্থনৈতিক দিকে খুব পোর, মানে তাদের যে ইকোনমিক স্ট্যাবিলিটি দরকার সেটা নেই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার এগ্রিকালচার বেসড ইকোনমি। একটু আগেই বললাম যে এই কৃষি নির্ভর, যেহেতু ভারতের অর্থনীতি কৃষি নির্ভর, সেহেতু কৃষি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ফর এক্সাম্পল 100% এফোর্ট দিয়ে পুরো কৃষি থেকে রেজাল্ট না আসতে পারে যদি ক্লাইমেট বা আমাদের ওয়েদার যদি এই সাপোর্ট না করে। ফর এক্সাম্পল খুব ভালো প্রযুক্তি আছে, সব আছে, কিন্তু ক্লাইমেট সাপোর্ট করলো না বা ওয়েদার সাপোর্ট করলো না, সেক্ষেত্রে আমাদের যে ফলন হওয়া দরকার সেটা হবে না। এটাই বলেছি এগ্রিকালচার বেসড ইকোনমিতে এই প্রবলেমটা দেখা দেয়। ইনকাম ডিসপ্যারিটিস, এটা হচ্ছে আয়ের মধ্যে অসামঞ্জস্যতা। আয়ের মধ্যে একটা অসামঞ্জস্যতা সবসময় লক্ষ্য করা যায়। আমি একটু আগে যেটা বললাম, একটা শ্রেণী খুব হিউজ ইনকাম করে, একটা শ্রেণী খেতে পায় না, এরকম একটা ইনকাম ডিসপ্যারিটিস আছে। মার্কেট ইমপারফেকশন, কোনো একটা জিনিস উৎপাদন করতে গিয়ে পরে বাজারের অভাব, কোনো একটা প্রোডাকশন করতে গিয়ে পরে হয়তো তার সেল করতে গিয়ে পরে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, তো বাজারের অভাব একটা বড় কারণ। নেক্সট, ইকোনমি ইজ ট্র্যাপড ইন দ্য ভিসিয়াস সার্কেল অফ পভার্টি, বা দারিদ্রতা ভারতের যে ইকোনমিকে চরমভাবে গ্রাস করে আছে। ঠিক আছে, দারিদ্রতা বলতে পারো বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, এটা একটা বড় ফ্যাক্টর। যদি এখানে দেওয়া নেই আমি এক্সট্রা করে বলে দিলাম যে তোমার বেকারত্ব এবং দারিদ্রতা এটা এই বর্তমানে ভারতের অর্থনীতির দুটো অভিশাপ, যেটা ভারতের অর্থনীতিকে গ্রো করতে দিচ্ছে না। ইউজ অফ আউটডেটেড টেকনোলজি, বর্তমান দিনকালে যে প্রযুক্তিটা ব্যবহার করা উচিত সে প্রযুক্তিটা সবসময় ব্যবহার করা সব জায়গায় পসিবল হচ্ছে না, এটা একটা আমাদের ইকোনমিক ড্রব্যাক। তো আমি ইনস্ট্যান্ট যে পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো ইন শর্টে ডিসক্রাইব করে দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে কোশ্চেনগুলো এইভাবে আসে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান ইকোনমি, ABCD বা 1 2 3 4, বোথ 1 2 3, অনলি 1 3, অল বা অনলি 2 4, এইভাবে কোশ্চেনগুলো আসে। তো বেস ক্লিয়ার না থাকলে এগুলো কোশ্চেনগুলো করা খুব টাফ হবে। এরপর আমি আসল পয়েন্টে আস্তে আস্তে আসছি। আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার পর থেকে 1980 সাল পর্যন্ত এই পিরিয়ডে ভারতের ইকোনমিক যে ডেভেলপমেন্ট বা গ্রোথ রেট সেটা পুরোপুরি কী ছিল, স্থির ছিল বা স্ট্যাগন্যান্ট ছিল। এটাকে আমাদের একজন ইকোনমিস্ট ছিল রাজা কৃষ্ণ, এটাকে নাম দিয়েছিল হিন্দু গ্রোথ রেট। এই হিন্দু গ্রোথ রেট বলে এটাকে রিলিজিয়ন নিয়ে কিছু ভাবতে হবে না, এ ভাবার কোনো প্রয়োজন নেই। এই পিরিয়ডটাতে কী ছিল, না ডেভেলপমেন্ট কী ছিল, না ডেভেলপমেন্ট যে গ্রোথ রেট সেটা স্ট্যাগন্যান্ট বা স্থির ছিল। 5% কোনোবারে এই পিরিয়ডে 5%কে যে জিডিপি গ্রোথ সেটা 5% ক্রস করেনি একবারও। কিন্তু 1991-এ যে আমার যখন এলপিজি মডেল চালু হলো, এলপিজি মডেল মানে লিবারেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এই যে এলপিজি সিস্টেমটা যখন চালু করা হলো 1991 ইকোনমিক রিফর্মে, তারপর থেকে আমাদের যে ডেভেলপমেন্ট বা জিডিপি গ্রোথ রেট সেটা 5-এর উপর যেতে শুরু করলো, এবং এটাকে বলা হয় নিউ হিন্দু গ্রোথ রেট। এটাকে নিউ হিন্দু গ্রোথ রেট বলা হয়। ভারতের যে অর্থনীতি এটাকে মূলত আমাদের যে এখন যে ইকোনমিক স্ট্রাকচার, মূলত এটাকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা বলতে পারে যে সেন্ট্রালাইজড ইকোনমি, একটা হচ্ছে তোমার কমিউনিস্ট ইকোনমি, একটা হচ্ছে তোমার ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা হচ্ছে তোমার মিক্সড ইকোনমি। একটু আগে তোমার যে মিক্সড ইকোনমিটা আমি বললাম। তো মূলত 4টা ভাগে ভাগ করা যায় ভারতের ইকোনমিকে। একটা হচ্ছে সেন্ট্রালাইজড বা এটাকে সোশ্যালিস্ট ইকোনমি বলে। কী হয় এখানে, পুরোপুরি রিসোর্স পুরোপুরি সরকারের হাতে থাকে, ডিসিশন মেকিং পাওয়ার পুরোপুরি সরকারের হাতে থাকে। এটাকে অপর নাম বলা যায় কমান্ড টাইপ অফ ইকোনমিও এটাকে বলা যায়, কমান্ড টাইপ অফ ইকোনমি। আবার বলছি, সেন্ট্রালাইজড বা সোশ্যালিস্ট যে ইকোনমি, এটাকে আমরা এই যে রিসোর্স বা ডিসিশন মেকিং পাওয়ার পুরোপুরি গভর্নমেন্ট হাতে থাকে, এটাকে কমান্ড টাইপ অফ ইকোনমি বলা হয়। আর 2 নম্বর হচ্ছে তোমার কমিউনিস্ট ইকোনমি। কমিউনিস্ট ইকোনমিতে কী হয় না, অনেকটাই সোশ্যালিস্টের মতন, কিন্তু ডিফারেন্স হচ্ছে যে লেবারের যে চাহিদা বা শ্রমিকের যে চাহিদা সেটা পুরোপুরি গভর্নমেন্টের হাতে থাকে। নেক্সট 3 নম্বর হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, বা এটাকে ফ্রি মার্কেটিং ইকোনমি বলা হয়। এটা পুরোপুরি প্রাইভেটাইজেশন, ঠিক আছে, এবং এর ডিমান্ডের উপরে সাপ্লাই করা হয়। গভর্নমেন্টের এখানে কোনো ফাংশন নেই। এটাকে লেজি ফেয়ারও বলা হয়। এদের সবসময় টার্গেট কী থাকে না, প্রফিট। আর 4 নম্বর হচ্ছে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। এটা বলতে পারে ক্যাপিটালিস্ট আর সেন্ট্রালাইজডের মিশ্রণ, যেখানে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর একসঙ্গে কাজ করে। তাহলে আবার বলে দিই, ইন্ডিয়ান ইকোনমিকে মূলত এখন 4টে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সেন্ট্রালাইজড আর সোশ্যালিস্ট ইকোনমি, একটা কমিউনিস্ট ইকোনমি, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা হচ্ছে তোমার মিক্সড ইকোনমি। এই 4টে ভাগে মূলত ভাগ করা যাবে।
নেক্সট এবারে যে মূলত যে পয়েন্টটা আছে সেটা পরের স্লাইডে দেখতে পাবে, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ইকোনমির যে সেক্টরটা আছে, ইন্ডিয়ান ইকোনমির যে সেক্টরটা, এটা মূলত দেখো তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাক্টিভ নেচার, অন দ্য বেসিস অফ ওয়ার্ক কন্ডিশন, আর অন দ্য বেসিস অফ অ্যাসেট ওনারশিপ। এই মূলত তিনটে ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে অন দ্য বেসিস অফ কি অ্যাক্টিভিটি নেচার। এবার একটা অ্যাক্টিভিটি নেচারটা আমি এখানে পড়বো, এবার দেখো কী দেওয়া আছে না। অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটি নেচারকে কটা ভাগে ভাগ করা যায় না, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, যেটা একটু আগে বললাম যে আমাদের যে দেশের জিডিপি যার উপর ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে সে দেশের প্রাইমারি সেক্টর। ফর এক্সাম্পল আমাদের জিডিপি কার উপর ডিপেন্ডেন্ট না, এগ্রিকালচারের উপর, তাহলে আমাদের এগ্রিকালচার কি প্রাইমারি সেক্টর। ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়ালের উপর সে দেশের জিডিপি ডিপেন্ডেন্ট, তাহলে সে দেশের ইন্ডাস্ট্রি কি প্রাইমারি সেক্টর। আর সে সেকেন্ডারি সেক্টর, একটা টার্সারি সেক্টর। আর আরও দুটো ভাগ করেছে, একটা হচ্ছে কোয়াটার্নারি অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস। মূলত বলতে গেলে সেকেন্ডারি যে সেক্টর তারই দুটো ভাগ এটা, হ্যাঁ, কোয়াটার্নারি অ্যাক্টিভিটিস আর কুইনারি অ্যাক্টিভিটিস। একটু পরে আমি ডিটেলস বলছি। তাহলে অ্যাক্টিভিটি বা কাজের উপর ডিপেন্ড করে এই পাঁচটা ভাগে ভাগ করেছি মূলত। এটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সারি সেক্টর, একটা হচ্ছে কোয়াটার্নারি অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস। মূলত সেকেন্ডারি দুটো ভাগ, একটা হচ্ছে কোয়াটার্নারি, একটা হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিস। এবার আসছি আমরা প্রাইমারি সেক্টরে। দেখো প্রাইমারি সেক্টর কী আছে না, প্রাইমারি সেক্টরের মধ্যে যেগুলো থাকে সেগুলো মূলত হচ্ছে তোমার ন্যাচারাল রিসোর্সেস, যেগুলো প্রাকৃতিক সম্পদ, সেগুলো মূলত ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল এগ্রিকালচার, মাইনিং, ফিশারি, ফরেস্ট্রি, ডেয়ারি, এগুলো পুরোপুরি ডিপেন্ড করে তোমার, এগুলো প্রাইমারি সেক্টরের এক্সাম্পল, ঠিক আছে। তো কী করে এখানে না, প্রাইমারি সেক্টর ইকোনমি অ্যাক্টিভিটি আর আন্ডারটেকেন বাই ডাইরেক্টলি ইউজিং ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে। আর এটাকে বলা হয় রেড কলার ওয়ার্কারও বলা হয়, রেড কলার ওয়ার্কার। দেখো লাস্ট পয়েন্টে দেওয়া আছে, পিপল এনগেজ ইন প্রাইমারি অ্যাক্টিভিটিস আর কল্ড রেড কলার ওয়ার্কার ডিউ টু দ্য আউটডোর নেচার অফ দেয়ার ওয়ার্ক। তাদের কাজের প্রকৃতিটা কি সবসময় বাইরে, আউটডোর। তাহলে আমাদের যে অ্যাক্টিভিটির উপর যে ইকোনমি, সেটাকে আমরা পাঁচটা সেক্টর ভাগ করলাম। প্রথম সেক্টর প্রাইমারি সেক্টর হলো। এবারে আমরা নেক্সট আসছি সেকেন্ডারি সেক্টরে। তো সেকেন্ডারি সেক্টরে কী আছে না, ইট ইনক্লুডস দ্য ইন্ডাস্ট্রি ওয়ার ফিনিশড প্রোডাক্ট আর মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস প্রোডাক্ট অ্যান্ড প্রাইমারি সেক্টর, ঠিক আছে। প্রাইমারি সেক্টর থেকে ফিনিশড গুডসের উপরে যেগুলো তৈরি করা হয়, ফর এক্সাম্পল বিস্কিট, কটন, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় তোমার কি না সেকেন্ডারি সেক্টর। যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, কটন ফেব্রিক, সুগার ক্যান প্রোডাকশন, ব্রেড, বিস্কিট, কেকস, অটোমোবাইল, টেক্সটাইল, এগুলো সব হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্টরের পার্ট। এগুলো মূলত হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্টরের পার্ট। তারপরে যেটা আছে সেটা এটাকে আরেকটা বলা হয়, যেমন আমাদের প্রাইমারি সেক্টরকে বলা হতো রেড কলার ওয়ার্কার, সেরকম সেকেন্ডারি সেক্টরকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার। সেকেন্ডারি সেক্টরকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার। এবারে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে আমার টার্সারি সেক্টর, ঠিক আছে। এই টার্সারি সেক্টরকে অপরভাবে কী বলা হয়, হোয়াইট কলার জবসও বলা হয় এটাকে, হোয়াইট কলার জবস, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম যে জিডিপি সেটা কালেকশন হয় তোমার টার্সিয়ারি সেক্টর থেকে, ঠিক আছে, বা হায়েস্ট শেয়ার হয় টার্সিয়ারি সেক্টর থেকে, হ্যাঁ। আর সবচেয়ে কম হয় প্রাইমারি সেক্টর থেকে, জিডিপি না তোমার শেয়ার, হায়েস্ট শেয়ার যেটা কালেক্ট হয় সেটা টার্সিয়ারি সেক্টর থেকে, এটাকে সার্ভিস সেক্টরও বলা হয়। আর একটা লোয়েস্ট সবচেয়ে কম হয় তোমার প্রাইমারি সেক্টর থেকে, ঠিক আছে। তো এবারে যেটা আছে সেটা হচ্ছে তোমার দিতে হয় দে আর এড অ্যান্ড সাপোর্ট অফ দ্য প্রোডাকশন। আর কী কী টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের মধ্যে কী কী পড়ে না, ট্রান্সপোর্ট, ব্যাঙ্কিং, এডুকেশন, পুরোপুরি কী দেবে না এখানে সার্ভিস দেবে। এই দেখো ট্রেন, ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, ফিনান্স, এগুলো হচ্ছে তোমার পুরোপুরি কি না টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। ঠিক আছে, দেখো সার্ভিস সেক্টর ইজ দ্য লার্জেস্ট সেক্টর ইন ইন্ডিয়া। কোশ্চেনটা খুব আসে যে কোন সেক্টর থেকে সবচেয়ে বেশি আয় হয়, না এটা কী হবে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের অপর নাম কি না টার্সিয়ারি সেক্টর। সার্ভিস সেক্টর অ্যাকাউন্টস 54.40 জিডিপি, ঠিক আছে, এই জিডিপি কালেকশন করেছিল। ওয়াইল এগ্রিকালচার অ্যালাইড সেক্টর স্যার 15.87। তাহলে দেখো না 54.40 জিডিপি সার্ভিস সেক্টর থেকে। ইন্ডাস্ট্রি সেক্টর বা যেটা আমার সেকেন্ডারি সেক্টর বললাম সেটা থেকে কত আসে না 29.73%। আর যেটা এগ্রিকালচার থেকে আসে সেটা হচ্ছে 15.87%। তাহলে মূলত আমাদের অ্যাক্টিভিটির উপর যেগুলো ভাগগুলো ছিল সেটা প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সারি সেক্টর। টার্সারিটির অপর নাম সার্ভিস সেক্টর। এবার যেখানে আসছি আমরা সেটা হচ্ছে তোমার কোইটানারি সেক্টর। মূলত আমি একটু আগে তোমাকে বললাম যে কোইটানারি সেক্টর আর কুইনারি সেক্টর এই দুটো মূলত সেকেন্ডারি বা সেকেন্ডারি যে আমার সেক্টর আছে সেকেন্ডারি সেক্টরে মূলত দুটি ভাগ।
এবং কুইনারি যেটা হয় সেটা কি টপ লেভেল ডিসিশন, টপ লেভেল যে ডিসিশন সেগুলো নেওয়া হয় তোমার কী থেকে না কোয়ার্টারনারি যে আমাদের সার্ভিসটা আছে, কোয়ার্টারনারি যে সেক্টরটা আছে সেখান থেকে কী নেওয়া হয়, টপ লেভেল ডিসিশন মেকিংগুলো নেওয়া হয়। তো এটা ইন্টেলেকচুয়াল স্পেস অ্যান্ড নলেজ সেক্টর বলা হয়, এটাকে কী বলা হয়, নলেজ সেক্টর। এর মধ্যে কী কী পড়ে না পার্সোনাল ওয়ার্কিং ইন অফিস বিল্ডিং, এলিমেন্ট স্কুল, ইউনিভার্সিটি ক্লাসরুম, হসপিটাল অ্যান্ড ডক্টর অফিস, থ্রেডস, অ্যাকাউন্টিং, এগুলো সব কোয়ার্টারনারি সেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে, এই কোয়ার্টারনারি সেক্টরে কী আছে না, কোয়ার্টারনারি সেক্টরে তোমার ইন্টেলেকচুয়াল নলেজ, কোয়ালিটি, ইমপ্রুভমেন্ট, এগুলো সবগুলো আছে তোমার কোয়ার্টারনারি সেক্টরে। আরেকটা আছে কুইনারি সেক্টর, এখানে কী হয় টপ লেভেল ডিসিশন, লেজিসলেশন, ল, গভর্নমেন্ট, এগুলোকে বলা হয়, এর অপর নাম গোল্ড কলারও বলা হয় একে। ঠিক আছে, পরের স্লাইডে আমি আসছি, দেখো দেখতে পাবে যে কুইনারি সেক্টর ইজ দ্য পার্ট অফ দ্য ইকোনমি হোয়ার দ্য টপ লেভেল ডিসিশন আর মেড, ফর এক্সাম্পল লেজিসলেশন, ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড অলসো দ্য এডুকেশন সেক্টর। ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে বলে দিই, মূলত তিনটে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, একটা সার্ভিস সেক্টর, বাট তোমার যেটাকে বলা হয় টার্সিয়ারি সেক্টর। এবং সেকেন্ডারি সেক্টরে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে তোমার কোয়ার্টারনারি সেক্টর আর অপরটা হচ্ছে তোমার কুইনারি। তো নেক্সট আসি আমাদের যে পয়েন্টে আসে সেটা হচ্ছে দেখো এবারে যেটা আসে সেটা দেখে নাও, অন দ্য বেসিস অফ ওয়ার্ক কন্ডিশন, কাজের উপর ডিপেন্ড করে দুটো ভাগ করা হয়, একটা অর্গানাইজ সেক্টর, একটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। ঠিক আছে, এবং আমাদের অর্গানাইজ আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে 60% শেয়ার আনঅর্গানাইজ সেক্টর থেকে আসে, 60% শেয়ার আসে আনঅর্গানাইজ সেক্টর থেকে। ঠিক আছে, অর্গানাইজ সেক্টরের সঙ্গে আনঅর্গানাইজ সেক্টর ডিফারেন্স কী আছে না, অর্গানাইজ সেক্টরে জব সেটেল আছে, যেগুলো আমরা গভর্নমেন্ট জবে পাই, জব আছে, জব কনফার্মেশন আছে, সেটেল আছে, একটা ফিক্সড স্যালারি আছে, কোনো টেনশন নেই, সব যে গভর্নমেন্টের যে ছত্রছায় থাকতে হয়। আর আনঅর্গানাইজে কী হয়, এবং এখানে কী হয় আনঅর্গানাইজে সব জব সবসময় ফিক্সড থাকে না, ফিক্সড আওয়ারে কাজ করতে হয়, কোনো ফিক্সড আওয়ারে যে তোমাকে বিষয় একটা, যেমন গভর্নমেন্ট জবে একটা ফিক্সড আওয়ার থাকে, এখানে ফিক্সড আওয়ার থাকে না। তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে, তুমি যদি এক্সট্রা কাজ করো তাহলে ইনসেন্টিভ পাবে, এবং এর ফিউচার পুরোপুরি সিকিউর নয়, গভর্নমেন্টের কোনো এখানে মানে হস্তক্ষেপ থাকে না। তো এগুলো হচ্ছে মূললি অর্গানাইজ অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে ডিফারেন্স। আমাদের যে মেনলি যে শেয়ার সেটা পুরো ম্যাক্সিমামটাই 60% আসে অর্গানাইজ সেক্টর থেকে। ম্যাক্সিমাম লোক দুজনেই যে কাজের মধ্যে যা নিজস্ব যে একটা ইনকাম তার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট আছে, নিজস্ব একটা ইনকামের উপর তার পুরোপুরি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। নেক্সট আসে তোমার, তারপরে যে পয়েন্টটাতে আসছি আমরা একটু ডিটেলস সেকেন্ডে বলে দিই। ইন দিস সেক্টর মানে অর্গানাইজ সেক্টরে কী আছে, ইন দিস সেক্টর এমপ্লয়মেন্ট টার্মস আর ফিক্সড অ্যান্ড রেগুলার, যেটা গভর্নমেন্ট জবে আছে, অ্যান্ড এমপ্লয়িজ গেট অ্যাসুইড ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। ঠিক আছে, ইট ক্যান অলসো ডিফাইন্ড অ্যাজ এ সেক্টর হুইচ ইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড নাম্বার অফ অ্যাক্টস অ্যাপ্লাই উইথ দ্য এন্টারপ্রাইজ। স্কুল অ্যান্ড হসপিটালস কভার আন্ডার দ্য অর্গানাইজ সেক্টর। ঠিক আছে, অর্গানাইজ সেক্টরে কী আছে দেখো, অ্যান অর্গানাইজ ওয়ার্কার ইজ অলসো কল্ড হোম বেসড ওয়ার্কার অর এ সেলফ এমপ্লয়েড ওয়ার্কার অর ওয়েজ ওয়ার্কার। ঠিক আছে, যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। এবং দেখো ইট অ্যাডস মোর দেন 60% অফ দ্য ন্যাশনাল ইনকাম, হোয়াইল দ্য কন্ট্রিবিউশন অফ অর্গানাইজ সেক্টর ইজ অলমোস্ট হাফ অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য ইন্ডাস্ট্রি। 60% আমাদের যে তোমার ন্যাশনাল ইনকাম সেটা আনঅর্গানাইজ সেক্টর থেকে আসে। ঠিক আছে, তো এবারে নেক্সট পয়েন্টে আমরা আসি। নেক্সট পয়েন্ট আছে অন দ্য বেসিস অফ অ্যাসেট অ্যান্ড ওনারশিপ। অ্যাসেট অ্যান্ড ওনারশিপের উপর ডিপেন্ড করে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার পাবলিক সেক্টর, একটা হচ্ছে তোমার প্রাইভেট সেক্টর। এবার কী হয়, পাবলিক সেক্টর পুরোপুরি কার আন্ডারে থাকে না, গভর্নমেন্টের আন্ডারে থাকে, এবং তারা সবসময় কী করে ওয়েলফেয়ারে কাজ করে বা সার্ভিস দেয়, এবং তারা পে লেটার টাকা পয়সা তারা কি পরে নেয়, এবং সেটা যে 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 ইনভেস্টমেন্টটা করে সরকার এবং তার যে টাকা আছে সেটা তোলে কোথা থেকে না, ট্যাক্সের মাধ্যমে তোলে। কিন্তু প্রাইভেটে কী হয়, প্রাইভেট ওরা কী হয় সবসময় প্রফিটটা বোঝে আগে, আর আগে টাকা নেবে এবং আগে টাকা নেওয়ার পর পরে সার্ভিস দেবে। গভর্নমেন্ট সেক্টরে কী হয়, সার্ভিস আগে দেয় এবং টাকাটা ডাইরেক্টলি জনগণ থেকে তুলে না, ট্যাক্সের মাধ্যমে তোলে। কিন্তু এখানে কি আগে টাকা নেবে এবং সার্ভিস পরে দেবে, এবং সবসময় প্রফিটটা সবসময় আগে দেখে। ঠিক আছে, তো একটু ডিটেলস দেখে নাও। ইন সেক্টর গভর্নমেন্ট ওনস মোস্ট অফ দ্য অ্যাসেট অ্যান্ড ইজ পার্ট অফ দ্য ইকোনমি, এটা আমি পাবলিক সেক্টরটা বলছি। কনসার্ন উইথ দ্য প্রোভাইডিং ভেরিয়াস গভর্নমেন্ট সার্ভিসেস, আর গভর্নমেন্ট রেজ মানি থ্রু ট্যাক্সেস, যেটা বললাম একটু আগে। আর এখানে দেখো প্রাইভেট সেক্টরকে ওনারশিপ অফ অ্যাসেট অ্যান্ড ডেলিভারি অফ সার্ভিস ইন দ্য হ্যান্ডস অফ প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর কোম্পানিজ, দেয়ার ইজ মোটিভ টু ওয়ান প্রফিট টু, যেটা বললাম প্রাইভেট সেক্টর আর তোমার প্রাইভেট সেক্টরের বেসিক ডিফারেন্সটা এটা থাকে। টু গেট সার্চ সার্ভিসেস উই হ্যাভ টু পে মানি টু দিস ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানিজ, আগে আমাকে টাকা দিতে হবে পরে আমরা সার্ভিস পাবো। নেক্সট দেখো পয়েন্টে পিপিপি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট এটা আমাদের, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে কোনো দিনে কিন্তু প্রাইভেটাইজেশন নয়,
ঠিক আছে, কোনো দিনই কিন্তু এটা প্রাইভেটাইজেশন নয়, এটা কি না পাবলিক, সরকারি বেসরকারি ক্ষেত্রে একসঙ্গে সহাবস্থান। ঠিক আছে, পাবলিক ক্ষেত্রে কী হয় না গভর্নমেন্ট পুরো সার্ভিসটা দেয়, আর প্রাইভেট সেক্টরকে কী করে না ওপেন বিডিং দেয়, ওপেন বিডিংয়ের মাধ্যমে ডাকে যে তোমরা এই আমার সেক্টরে এই কাজগুলো তুমি করো, তার জন্য আমরা পে দেবো, যেমন সার্ভিস দেবে সেরকম তারা পেমেন্ট পাবে। তো পিপিপি ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর ফর দ্য provision of public asset and the public service. Is this type of partnership investment being undertaken by the private sector entity? A PPP involves full retention of the responsibility by the government for the providing of the service. ঠিক আছে, তো মেনলি এগুলোই ছিল তোমার পিপিপি মডেল, যেটা বলা হয় পিপিপি মডেল মানে কোনোদিনই প্রাইভেটাইজেশন নয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দুজন একসঙ্গে মিলে কাজ করবে। ওকে, এটাই ছিল আমাদের ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতির যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা আমি ইন জেনারেল একটু জিস্ট করে তোমাদের বলে দিই যে ভারতের ইকোনমিকে মোটামুটি চারটে ভাগে ভাগ করা যায়। একটা সেন্ট্রালাইজড, এটা হচ্ছে তোমার ক্যাপিটালিস্ট, একটা হচ্ছে তোমার কমিউনিস্ট, আর একটা হচ্ছে তোমার মিক্সড ইকোনমি। এই চারটে ভাগ করা যায়, এবং আমার যে ইকোনমি যে তাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা অ্যাক্টিভিটির ওপর, একটা হচ্ছে ওয়ার্কের ওপর, একটা হচ্ছে তোমার অ্যাসেটের ওপর। ঠিক আছে, তাহলে তোমার যেটা আছে তোমার অ্যাক্টিভিটির উপর প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, আর কোয়াটারনারি আর কুইনারি। আর যেটা তোমার আছে ওয়ার্কের ওপর, সেটা হচ্ছে অর্গানাইজ, অ্যাসেটের ওপর পাবলিক প্রাইভেট। এটা মূলত, ঠিক আছে, আমাদের দেশের যে জিডিপি সেটা পুরোপুরি ডিপেন্ড করে প্রাইমারি সেক্টরের ওপর। প্রাইমারি সেক্টর কোনগুলো না, যেগুলো আমাদের তোমার ন্যাচারাল রিসোর্স আছে সেগুলো প্রাইমারি সেক্টর। আর যেগুলো হচ্ছে তোমার ফিনিশ গুডস বা যেমন তোমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর। টার্সারি মানে যেগুলো সার্ভিস দেয় সেগুলো হচ্ছে টার্সারি সেক্টর। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম যে ন্যাশনাল ইনকামটা কালেক্ট করা হয় সেটা আনঅর্গানাইজ সেক্টর থেকে, আর হায়েস্ট শেয়ার আসে টার্সারি সেক্টর থেকে, আর সবচেয়ে কম আসে প্রাইমারি সেক্টর থেকে। ঠিক আছে, আর 1980 পর্যন্ত আমাদের গ্রোথ রেটটা পুরো স্থির ছিল, স্ট্যাগন্যান্ট ছিল। পরে ওটা 1991-এ এলপিজি মডেল স্টার্ট হওয়ার পর ওটা আবার গ্রোথ নিয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের বেসিক ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান ইকোনমি বা ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি। আশা করি ক্লাসটা তোমাদের খুব হেল্প করবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই করো। ওকে, থ্যাংক ইউ।